আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকি ভাই ভালো ভালো আছেন আছেন? স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ জি ভালো আছি আছি। স্যার, আলহামদুলিল্লাহ। সবাই যুক্ত হোক, তারপর আমরা ক্লাস শুরু করব। আপনারা সে পর্যন্ত একটু অপেক্ষায় থাকবেন। জি স্যার, ওকে। মেহেদি হাসান রায়হান ভাই ভালো আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, নোট 8। এটা সম্ভবত মিজানের। মিজান ভাই। আমি যতদূর জানি। যাক যাক যাক। হ্যাঁ। জি, শুনতো। জাবের খান ভাই ভালো আছেন? এই আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদ্দাম ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। বিথি কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকি ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের গত যে পর্যন্ত আমরা পড়িয়েছিলাম 5 ধারা পর্যন্ত, এর মধ্যে আপনারা কোনো একটা কিছু কি বুঝতে পারেন না, এরকমের কোনো কিছু আছে? না স্যার, আমার পক্ষ থেকে নাই। আর বাকিটা অন্যদেরটা তো অন্যরা বলবে। কারো যদি এরকমের থাকে যে আপনারা বুঝতে পারেন নাই কোনো একটা সেকশন, তাহলে আমাকে প্রশ্ন করবেন। আর এর মধ্যে আমি উত্তর দিব। তারপরে অন্যান্য সকলে দ্রুত যুক্ত হলে আমরা ক্লাস স্টার্ট করব। জি স্যার, আলহামদুলিল্লাহ একটু একটু বুঝতেছি স্যার, একটু সময় লাগবে তো, বা আস্তে আস্তে বুঝতেছি আর কি। হ্যাঁ, এই আর বুঝবেন। কি। আপনারা যেই লাইনটা বা যে ওয়ার্ডটা বুঝবেন না, জি। সেটাতেও আমাকে প্রশ্ন করবেন। জি স্যার। শুধু যে তামাদি আইন পড়াচ্ছি এই জন্য তামাদি আইনের প্রশ্ন করবেন তা না। আপনারা যে কোনো জায়গা থেকে, যে কোনো ল থেকে যে কোনো সময় আমাকে প্রশ্ন করবেন। স্যার পার্সোনাল একটা ইস্যু আর কি, প্রশ্ন করা যাবে স্যার? হ্যাঁ, শিওর শিওর। স্যার 2023 ভূমি অপরাধ আইন 2023। ভূমি অপরাধ প্রতিরোধ দমন 2023। হ্যাঁ। স্যার ওই আইনে আমি একটা মামলা করছিলাম এডিএম কোর্টে স্যার। ওই আইনে এডিএম কোর্ট আপনার মামলা নিছে? স্যার এডিএম কোর্ট যথারীতি রায় দিছে এবং 15 দিনের একটা নোটিশ দিয়ে আসছিল। 15 দিনের অতিবাহিত হচ্ছে এবং ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আরেকটা চিঠি দিচ্ছে স্যার। এটা তো তো এডিএম কোর্টে আপনার এই ইন্টারভিউ মামলা, আপনি এডিএম কোর্টে আপনার তো ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠিয়ে দেওয়ার কথা। না স্যার, এডিএম কোর্ট রায় দিচ্ছে, শুনানি করছে, শুনানি করে আচ্ছা। যথারীতি ইয়ে করে রায় দিছে এবং 15 দিনের ভিতরে বিবাদীকে দখল হস্তান্তরের জন্য একটা নোটিশ দিছে। 15 দিন অতিবাহিত হওয়ার পরে জি জি। আমি আবার ফুটাবের অ্যাপ্লিকেশন দিছি। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে এই ম্যাজিস্ট্রেট নিয়োগ করছে, এসিলেন্ট স্যারকে নিয়োগ করছে। এখন এসিলেন্ট স্যারও মেবি
এই হয়তো জায়গায় যায় বুঝিয়ে দিবে, একটা ডেট দিবে, এই আর কি। আচ্ছা আচ্ছা। এখন স্যার বিবাদী বিবাদী জেলা জজ কোর্টে রিভিশন করছে, এক্ষেত্রে কি এক্ষেত্রে কি এডিএম কোর্টের রায়টা কি স্টপ হয়ে যাবে, নাকি স্টে অর্ডার দেওয়া পর্যন্ত বহাল থাকবে স্যার? স্টে অর্ডার দেওয়া পর্যন্ত বল থাকবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই রিভিশন কোর্ট সে যদি চায় তাইলে হচ্ছে আপনার তার যে এখতিয়ার আছে সেই এখতিয়ারের মধ্যে যে কোনো আদেশ তো দিতে পারবে। এখন আপনারা যেহেতু এডিএম কোর্ট থেকে আপনারা রায় নিছেন, তো এডিএম কোর্ট একটা কোর্টের রায় আসলে হুট করে আইনগত যদি কোনো বাধা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই রিভিশন কোর্ট কখনোই হচ্ছে আপনার কি করবে না, ভায়োলেট করবে না। সুতরাং আশা করা যায় যদি স্যার আইনগত আমি কোনো ভুল না থাকে তাহলে বহাল রাখবে। স্যার আইনগত কোনো ভুল নাই যে বিবাদী ওনার লিগেল কোনো কাগজপত্র বা এখন পর্যন্ত উনি এই কোর্টও দাখিল করতে পারে নাই, ওই যে রিভিশন কোর্টও আমার মনে হয় না দাখিল করতে পারবে। আচ্ছা আচ্ছা। আমরা এই ভূমি অপরাধ প্রতিরোধ ও দমন আইনে যতগুলো মামলা করেছি সব হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে করেছি, বুঝছেন? স্যার ওই যে নোয়াখালীতে প্র্যাকটিস হয়েছে স্যার, এডিএম কোর্টে করে আর কি স্যার। ও এরপরে আচ্ছা ওই যে ম্যাজিস্ট্রেট কোর্টও করে স্যার। স্যার এটা আমি বলি স্যার, এটা আমার পার্সোনাল, আমারই মামলা আচ্ছা আচ্ছা স্যার। ওই যে এই জন্য আমি আমি যখন ডিসি অফিসে আছি আমি এই দিক থেকে নেওয়ার জন্য চেষ্টা করছি আর কি। আচ্ছা। এবং স্যার ওই যে বিবাদী রিভিশন গেছে কিন্তু ওনার কোনো লিগেল প্রপার ডকুমেন্ট নাই, এই জন্য ডকুমেন্ট হয়তো নাই। আমি আচ্ছা আচ্ছা। ইতে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু টেনশনে আছি ম্যাজিস্ট্রেট নিয়োগ হলে যে উনি যদি আপিল মেমোটা দেখায় স্যার, রিভিশন মেমোটা দেখায়, আমার কি ওই রায়ের কোনো এফেক্ট আসবে কিনা? বুঝতে পারেন, আবার একটু বলেন। যদি রিভিশন মেমোটা দেখায় উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করতে যায়, হ্যাঁ, তখন কি আমার মানে ম্যাজিস্ট্রেট কি আবার ফিরে আসবে বা এরকম কোনো ইয়ে আছে নাকি স্যার? এটা হচ্ছে রিভিশনের আদেশ না হওয়া পর্যন্ত আপনার এই এডিএম কোর্টের হচ্ছে আদেশ বহাল থাকবে। এখন যদি স্যার এই রিভিশন কোর্ট যদি হ্যাঁ, রিভিশন কোর্ট যদি বলে বা স্টে করে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কোনো স্টেপ নিতে পারবেন না। কিন্তু হচ্ছে আপনার যে এডিএম কোর্টে যে রায় আছে সেটা তো আপনি শো করতে পারবেন, সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। স্যার ওই যে রিভিশন করে আমি তালাশি দিছি, শুধু রিভিশনটা গৃহীত হয়েছে, যে স্ট্যাটাস কো ইয়ে করছিল ওইরকম আবেদনটা অ্যাকসেপ্ট হয় নাই, শুধু রিভিশনটা গৃহীত হয়েছে, এলসি তলব দিছে, চিঠিপত্র এখনো এডিএম কোর্টে আসে নাই। আচ্ছা আচ্ছা। যেহেতু স্টে করে নাই সেহেতু আপনার এডিএম কোর্টের আদেশ এখন পর্যন্ত বহাল আছে। স্যার স্যার থ্যাংক ইউ স্যার, এটা আমার নিজের জন্য একটু জিজ্ঞেছিলাম স্যার। আচ্ছা। আচ্ছা, আমরা অলরেডি যেহেতু 10 মিনিট ওভার হয়ে গেছে আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? আমরা আর অপেক্ষা না করে আমরা হচ্ছে সামনে অগ্রসর হই। এখন এই যে নোট 8, এটা ভাইয়ের নাম কি একটু বলেন তো? রেডমি নোট 8। তার এটা মিজানের। আচ্ছা আচ্ছা, মিজান ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাস করেন, কোথাও না বুঝলে আমাকে হচ্ছে প্রশ্ন করবেন। আমরা 5 ধারা পর্যন্ত পড়িয়েছিলাম, 5 ধারা পর্যন্ত কারো কোনো সমস্যা নাই যেহেতু, সেহেতু আমরা 6 ধারা থেকে শুরু করব। 6 ধারাতে বলতেছে লিগাল ডিসএবিলিটিসড বা আইনগত অপারগতা। আইনগত অপারগতা, একজন মানুষ তখনই হচ্ছে লিগাল অ্যাকশনে যাইতে পারবে যখন হচ্ছে তার কি নাই, সেও তার বয়স হচ্ছে 18, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং তার আইনগত দিক দিয়ে সে হচ্ছে পরিপূর্ণ বা কম্পিটেন্ট টু ক্রিয়েট কন্ট্রাক্ট। তো এখানে আইনগত কিছু অপারগতা আছে যেগুলো থাকলে সেই ব্যক্তি কোনো মামলা মোকদ্দমা করতে পারবে না
বা করতে পারে না। এখানে আছে নাবালকত্ব, 1 নম্বর হচ্ছে নাবালকত্ব, 2 নম্বর হচ্ছে উন্মাদ, আর 3 নম্বর হচ্ছে জড়বুদ্ধি। এখানে দেখেন নাবালকত্ব বলতে বোঝায় যে যার বয়স হচ্ছে 18-র কম, যার বয়স হচ্ছে 18-র কম। আর উন্মাদ বলতে বোঝায় কোনো ব্যক্তি পাগল। আর জড়বুদ্ধি, এই উন্মাদের ইংরেজিটা হচ্ছে ইনসানিটি, ইনসানিটি। আর জড়বুদ্ধিটার বলতে ইডিওসি। এই উন্মাদ আর জড়বুদ্ধি এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? উন্মাদ আর হচ্ছে জড়বুদ্ধি বা ইনসানিটি আর হচ্ছে আপনার ইডিওসি। আচ্ছা আমি সংক্ষেপে বলে দিই, এটা ইম্পর্টেন্ট না যেহেতু। এটা হচ্ছে আপনার যে ওই যে আপনাদের এলাকায় আত পাগলা কিছু লোক আছে না, মানে পরিপূর্ণভাবে পাগল না কিন্তু পাগলের পূর্ব মুহূর্ত বা পাগল হবে হবে ভাব এরকমের অবস্থা। সে হচ্ছে আপনার কি মানে কখন কি বলে বুঝতে পারে না, কখন কি করে ঠিক কি করতে পারে না। তা এই যে পরিপূর্ণভাবে পাগল হওয়ার পূর্বে যে একটা মুহূর্ত, সেটাকে বলা হচ্ছে জড়বুদ্ধি বা ইডিওসি। এখানে তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? 3টা জিনিস। এই 3টা জিনিসকে বলা হয়েছে আইনের ভাষায় আইনগত অপারগতা। একটা হচ্ছে নাবালকত্ব, একটা হচ্ছে উন্মাদ, আর একটা হচ্ছে জড়বুদ্ধি। এই 3টার হচ্ছে আপনারা ইংরেজি সহ পড়বেন। একটা হচ্ছে মাইনরিটি বলতে বোঝা হচ্ছে নাবালকত্ব, ইনসানিটি বলতে বোঝা হচ্ছে উন্মাদ, আর ইডিওসি বলতে বোঝা হচ্ছে জড়বুদ্ধি, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। তা এই 3টা এলিমেন্ট যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি কি তার লিগ্যাল ডিসএবিলিটিস বা আইনগত অপারগ ব্যক্তি বলে গণ্য হবে। সেই ব্যক্তি কোনো মামলা মোকদ্দমা বা কোনো কিছু করবে না। এবং যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিগুলোর মধ্যে এই এলিমেন্টগুলো আছে ততক্ষণ তার বিরুদ্ধে কী হবে না, তামাদির মেয়াদ গণনা শুরু হবে না। এখন ধরেন কেউ যদি নাবালক থাকে, উন্মাদ থাকে, জড়বুদ্ধি থাকে, তাহলে তার বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা স্টপ থাকবে। এখন কথা হচ্ছে যে আপনার কেউ পাগল হওয়ার পূর্ব মুহূর্তে, ধরেন সে হচ্ছে আজকে 6 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026 সালের, আজকে হচ্ছে একটা অধিকার জন্ম নিল একজন ব্যক্তির। অধিকার জন্ম নেওয়ার পরে তার আগামী 6 মাস পরে, মানে আজকের তারিখ থেকে 6 মাস পরে হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে পাগল হয়ে গেল। তাহলে এই 6 মাস ছিল, কিন্তু এই যে 6 মাস পাইল, এই 6 মাস পেয়েছে, সুতরাং তার বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা চলমান থাকবে। এখন এইটা তখনই প্রযোজ্য হবে যখন হচ্ছে একজন ব্যক্তি অধিকার জন্ম হওয়ার পূর্বে থেকেই হচ্ছে কি পাগল, বা 10 মিনিট 1 বছর বা 2 মাস 1 মাস আগে থেকে সে পাগল, উন্মাদ অথবা নাবালক। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস পাইলাম। একটা হচ্ছে যে 3টা বিষয়কে হচ্ছে কি বলা হয়, আইনগত অপারগতা বলা হয়। একটা হচ্ছে নাবালকত্ব, একটা হচ্ছে উন্মাদ, আর একটা হচ্ছে জড়বুদ্ধি। তাহলে এই 3টা জিনিস যার মধ্যে আছে, যার মধ্যে এই 3টা জিনিস আছে সেই ব্যক্তির বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে না। এখন এই 6 ধারাতে আপনার 2টা ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই 6 ধারা আইনগত অপারগতা যে ধারা 6 ধারা, এই ধারাতে 2টা ক্ষেত্রে প্রযোজ্য হবে। একটা হচ্ছে মোকদ্দমা মানে স্যুট, আর একটা হচ্ছে কার্যধারা। মোকদ্দমা বা কার্যধারা, আর একটা ডিগ্রি জারির আবেদন, নট ডিগ্রি জারি। এটা শুধুমাত্র ডিগ্রি জারির আবেদন, ডিগ্রি জারির আবেদন। তাহলে আমরা এখানে 2টা জিনিস পাইলাম, একটা হচ্ছে মোকদ্দমা বা কার্যধারা, আর একটা হচ্ছে ডিগ্রি জারির আবেদন। তাহলে মোকদ্দমা বলতে কি কি বোঝায় বলেন তো? মোকদ্দমা বলতে কি কি বোঝায়? আমরা 2 ধারার সেকশনে পড়ে আসছি, বলেন মোকদ্দমা বলতে কি বুঝেন? স্যুট, স্যার আরজি আপিল, করা। হ্যাঁ আপিল আর স্যার আরজি পেশ কর মানে আরজি, তারপরে স্যার যা সত্য ঘোষণা মামলা করি বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা, স্যার এগুলো মূল মোকদ্দমা না স্যার? না না, আপিল আর হচ্ছে আবেদন, এই 2টা বুঝাবে না, বাকি সবগুলো কি হবে হিসাবে গণ্য মোকদ্দমা হইবে। বোঝাবে। আপিল আর হচ্ছে আবেদন, এই 2টা বাদে অন্যান্য সকলগুলো হচ্ছে আপনার মোকদ্দমা হিসাবে গণ্য হইবে। তাহলে আপিল আর আবেদন এই 2টা হচ্ছে আপনার মামলা হিসাবে গণ্য হইবে না।
আপিল আর হচ্ছে আপিল এবং দরখাস্ত হ্যাঁ যেটাই দরখাস্ত সেটা হচ্ছে আবেদন। তো সুতরাং হচ্ছে আবেদন। আপিল আর হচ্ছে দরখাস্ত বা আবেদন, এই দুইটা হচ্ছে আপনার কি হবে না, আপনার হচ্ছে মোকদ্দমা বুঝাবে না। তাহলে আমরা কি পাইলাম, মূল মামলা পাইলাম, রিভিশন পাইলাম, রিভিউ পাইলাম, এইগুলো হচ্ছে মূল মামলা হিসাবে গণ্য হইবে, এগুলো হচ্ছে মূল মামলা হিসাবে এই মোকদ্দমা হিসাবে গণ্য হইবে। আরেকটা জিনিস কি পাইছে, এটা হচ্ছে কার্যধারা। কার্যধারা বলতে কি বুঝেন? কার্যধারা বলতে বোঝা হচ্ছে যে ধরেন যে একটা মামলা আপনি দায়ের করলেন, মামলাটা দায়ের করার পরে আপনার অনেক ধরনের স্টেপ নেওয়া লাগে, অনেক ধরনের স্টেপ নেওয়া লাগে বা প্রসিডিংসটা মূল প্রসিডিংসটা শুরু হয় হচ্ছে আপনার মামলার চার্জ গঠনের পরে। মূল প্রসিডিংসটা শুরু হয় হচ্ছে মামলার চার্জ গঠনের পরে, সাক্ষ্য গ্রহণ, আর্গুমেন্ট, রায় প্রদান, এগুলো হচ্ছে প্রসিডিংসের অংশ। ঠিক আছে, তাহলে মোকদ্দমা বা কার্যধারা আর 2 নম্বর হচ্ছে ডিগ্রি জারির আবেদন। তাহলে মোকদ্দমার কার্যধারা এই দুটা হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে ডিগ্রি জারির আবেদন, ডিগ্রি জারির আবেদন। তাহলে এখানে আমরা মোট 2টা ধাপে আমরা স্টাডি পাইলাম। একটা হচ্ছে যে কোন 3টা জিনিসকে কি বলা হয়, লিগাল ডিসএবিলিটিস বলা হয়। আমার সাথে জোরে জোরে বলেন তো, নাবালকত্ব, উম্মাদ, আর একটা হচ্ছে জোরবুদ্ধি। আর 2 নম্বরে পাইলাম যে কোন 2টা ক্ষেত্রে প্রযোজ্য হবে, একটা হচ্ছে মোকদ্দমা বা কার্যধারা, আর একটা হচ্ছে ডিগ্রি জারির আবেদন। তাহলে এই 2টা ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রে এই 6 ধারা প্রযোজ্য না। তাহলে মূল মামলার ক্ষেত্রে কি 6 ধারা প্রযোজ্য? বলেন, মূল মামলার ক্ষেত্রে কি 6 ধারা প্রযোজ্য কিনা? না স্যার, প্রযোজ্য না তো। স্যার। মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এখানে বলা আছে মোকদ্দমা, আর একটা হচ্ছে প্রসিডিংস বলা আছে। আমি একটু অন্য সুরে আর কি বলছি যাতে আপনারা একটু ডাইভার্ট হন। তাহলে এখানে দেখেন যে এই যে মোকদ্দমা বা কার্যধারা, এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এই 6 ধারা প্রযোজ্য। মোকদ্দমা বা কার্যধারার ক্ষেত্রে প্রযোজ্য, আপিলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না। কারণ কি, মোকদ্দমা বলতে কিন্তু আপিল বোঝায় না বা আবেদন বোঝায় না বা দরখাস্ত বোঝায় না। তাহলে ডিগ্রি জারির আবেদন এটা এই ক্ষেত্রে প্রযোজ্য, আর হচ্ছে মোকদ্দমা বা কার্যধারার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, এটা হচ্ছে 6 ধারা। তারপর আমরা চলে যাব হচ্ছে দেখেন এই 6 ধারার মধ্যে কয়েকটা উপধারা আছে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখেন, মামলা করার অধিকারী ব্যক্তি কে মামলা দায়ের করতে পারবে, যে সময়ে সে মামলা করার অধিকারী হয় সে সময়ে সে যদি নাবালক, উম্মাদ, জোরবুদ্ধি থাকে তাহলে এগুলো অবসান হওয়ার পর তার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। মানে এই যে নাবালকত্ব, উম্মাদ, জোরবুদ্ধি এগুলো শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে আপনার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এখন দেখেন, যদি কোনো ব্যক্তির একাধিক যদি আপনার ডিসএবিলিটিস থাকে, একাধিক ডিসএবিলিটিস, কোনো ব্যক্তি নাবালক, একসাথে নাবালক, একসাথে হচ্ছে পাগল বা একসাথে হচ্ছে জড়বুদ্ধি, তাহলে সেই ব্যক্তির এই 3টা ডিসএবিলিটিস শেষ হওয়ার পরে তার বিরুদ্ধে হচ্ছে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে ধরেন যে একজন ব্যক্তির শুধুমাত্র একটা লিগাল ডিসএবিলিটিস আছে, সেটা হচ্ছে কি পাগল। তো সে ভালো হইলে পারে তার হচ্ছে কি হয়ে যাবে, সে তামাদির মেয়াদ গণনা শুরু হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি 3টা ডিসএবিলিটিস থাকে, 3টা যদি থাকে, একসাথে নাবালক, একসাথে জড়বুদ্ধি আছে, একসাথে পাগল আছে, এই 3টা ডিসএবিলিটি শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে তার বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এখন তারপরে দেখেন, যদি কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত, মানে ওই ব্যক্তির মানে আজীবন সে হচ্ছে পাগল, মানে সে সারা জীবন হচ্ছে পাগল অবস্থায় মারা গেছে, এই কোনো ব্যক্তি যদি পাগল অবস্থায় যদি মারা যায়, মানে আজীবন কোনো ব্যক্তি যদি পাগল থাকে বা কোনো লিগাল ডিসএবিলিটিস থাকে, তাহলে তার বিরুদ্ধে এই তামাদির মেয়াদ কখন গণনা শুরু হবে। এখন দেখেন, কোনো ব্যক্তির যদি আপনার মৃত্যু পর্যন্ত যদি লিগাল ডিসএবিলিটিস থাকে, তাহলে তার বৈধ প্রতিনিধি আপনার যখন কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হবে বা চুক্তি করার বা হচ্ছে আপনার কোনো আইনগত কার্যধারা করার যোগ্যতা সম্পন্ন হবে, তখন তার বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এখন দেখেন, তাহলে ওই যে আপনার কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত লিগাল ডিসএবিলিটিস থাকলো, মৃত্যু পর্যন্ত থাকার পরে তার যে বৈধ প্রতিনিধি আছে, যেমন ধরেন সন্তান যদি আপনার লিগাল ডিসএবিলিটিস থাকে, তাহলে তার কোনো ভাই আছে, বাবা আছে যদি থাকে, বা তার অন্য কোনো রক্তের সম্পর্কের ওয়ারিশ থাকে,
তারা হচ্ছে বৈধ প্রতিনিধি। তা এরা হচ্ছে আপনার পরবর্তীতে কার্যধারা গ্রহণ করতে পারবে। কিন্তু এই যে দেখেন, আমি আবার বলতেছি, যদি এই বৈধ প্রতিনিধিও যদি আপনার লিগ্যাল ডিসএবিলিটিস থাকে তাহলে কি হবে? তাহলে আপনার এই বৈধ প্রতিনিধির এই লিগ্যাল ডিসএবিলিটিস শেষ হওয়ার পরে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে আমরা এখানে কয়টা জিনিস পাইলাম? একটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির একাধিক লিগ্যাল ডিসএবিলিটিস থাকে তাহলে সবগুলো শেষ হওয়ার পরে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। যদি একাধিক লিগ্যাল ডিসএবিলিটিস থাকে তাহলে সবগুলো শেষ হওয়ার পরে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। মৃত্যু পর্যন্ত যদি কোনো লিগ্যাল ডিসএবিলিটিস থাকে কোনো ব্যক্তির, তাহলে সে মারা যাওয়ার পরে তার যে বৈধ প্রতিনিধি আছে সে হচ্ছে কার্যধারা গ্রহণ করতে পারবে। এখন কথা আছে, যদি বৈধ প্রতিনিধির লিগ্যাল ডিসএবিলিটিস থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে ওই ব্যক্তির ওই লিগ্যাল ডিসএবিলিটিস শেষ হওয়ার পরে, মানে ওই বৈধ প্রতিনিধির যদি কোনো লিগ্যাল ডিসএবিলিটিস থাকে তাহলে সেটা শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে আপনার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। হ্যাঁ, তারপর দেখেন, তাহলে এখানে হচ্ছে আমাদের মোট আমরা এই তামাদির মেয়াদ গণনা শুরু হওয়া বা কখন থেকে হচ্ছে তামাদির মেয়াদ গণনা শুরু হবে এটা আমরা পাইলাম। এখান থেকে হচ্ছে যদি কোনো ব্যক্তির লিগ্যাল ডিসএবিলিটিস থাকে তাহলে কি পদ্ধতি, আর হচ্ছে যদি একাধিক লিগ্যাল ডিসএবিলিটিস থাকে তাহলে কি পদ্ধতি, আর কোনো ব্যক্তির যদি মৃত্যু পর্যন্ত যদি লিগ্যাল ডিসএবিলিটিস থাকে তাহলে কি পদ্ধতি, এবং বৈধ প্রতিনিধিরও যদি আপনার লিগ্যাল ডিসএবিলিটিস থাকে তাহলে পদ্ধতি কি। এখানে একটাই কথা হচ্ছে, সেটা হচ্ছে যে লিগ্যাল ডিসএবিলিটি শেষ হওয়ার পরে তারপরে তামাদির মেয়াদ গণনা শুরু হবে, সেটা বৈধ প্রতিনিধি হোক বা সেই ব্যক্তি হোক বা যে হোক না কেন। তাহলে আমাদের মূল কথা হচ্ছে যে আপনার লিগ্যাল ডিসএবিলিটি শেষ হওয়ার পরে বা আইনগত অপারগতা শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে তার বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এটা হচ্ছে 6 ধারা। 6 ধারার কোনো কিছু বুঝেন না এরকম কেউ আছেন, বা কোনো একটা সেন্টেন্স বা কোনো কিছু বুঝতে পারেন নাই? স্যার, 6 ধারার প্রথম উপধারাতে বলা হয়েছে যে দেওয়ানি কার্যবিধির 48 ধারা মতে বর্ণিত সময়ের মধ্যে তা করতে মামলা করতে দায়ের করতে পারবে। এখন এখানে 48 ধারার সময়টা কত? বুঝি না, আবার বলেন। 6 ধারার প্রথমে মানে উপধারা 1, 6 এর উপধারা 1-এ বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি 3টা লিগ্যাল ডিসেবিলিটির একটার মধ্যেও পতিত থাকে, তার অবসান হওয়ার পরে পরবর্তীতে সে তামাদি আইনের 3 অনুচ্ছেদ অনুযায়ী এবং দেওয়ানি কার্যবিধির 48 ধারার সময়ের ভিতরে মামলা দায়ের করতে পারবে, মোকদ্দমা দায়ের করতে পারবে। এখন 48 ধারার সময় তামাদির 3 অনুচ্ছেদ হলো স্যার আপনার 6 মাস, আর 48 ধারা হলো 12 বছর। দুইটার মধ্যে ডিফারেন্স আছে না স্যার? ওই জিনিসটা একটু যদি ক্লিয়ার করে দিতেন আর কি। এখানে বেয়ার একটা যেটা বলা হয়েছে, জাস্ট মিনিট একটু হোল্ড করেন। এখানে আপনার হচ্ছে এই তামাদি আইনের 6 ধারাতে আপনার এইটা পড়া লাগবে না, ঠিক আছে? এটা হচ্ছে পড়া লাগবে না, তারপরে আমি আলোচনা করে দিচ্ছি আপনাদের। জাস্ট মিনিট একটু হোল্ড করেন, আমি একটু বেয়ার একটা দেখি। হ্যাঁ, এই যে প্রথম তফসিলের 3য় স্তম্ভে অথবা দেওয়ানি কার্যবিধির 48 ধারায় বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে উহা করিতে পারিত সেই মেয়াদের মধ্যে মামলা কার্যধারা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করিতে পারিবে। দেখেন, যে ক্ষেত্রে মামলা কার্যধারা দায়ের করিবার বা ডিগ্রি জারির দরখাস্ত
দাখিলের অধিকারী ব্যক্তি যেই সময় হতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে সেই সময় নাবালক উন্মাদ জড়বুদ্ধি থাকে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি তাহার উপরোক্ত অপারগতা অবসান হওয়ার পর অপারগত না থাকিলে প্রথম তফসিলের তৃতীয় স্তম্ভে অথবা দেওয়ানি কার্য 48 ধারায় বর্ণিত মেয়াদের মধ্যে হওয়া করিতে পারিবে। এখন কথা হচ্ছে যে আপনার এইখানে একটা হচ্ছে মামলার কথা বলা হয়েছে, একটা ডিগ্রি জারির আবেদনের কথা বলা হয়েছে, ঠিক আছে? এই দুইটা ক্ষেত্রে প্রযোজ্য, এই দুইটা ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন হচ্ছে আপনার দখল উদ্ধারের জন্য আপনার তিন অনুচ্ছেদ অনুযায়ী আপনার 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হয়, ঠিক আছে? তো এখন এই কথা উল্লেখ করা হয়েছে, আর একটা হচ্ছে বলতেছে আপনার যে ডিগ্রি জারির আবেদনের কথা বলা হয়েছে। ডিগ্রি জারির আবেদন প্রথম যে আবেদন সেটা হচ্ছে 3 বছরের মধ্যে, আরেকটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন, আর হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন। প্রথম আবেদন আর হচ্ছে নতুন আবেদন, প্রথম আবেদন আর হচ্ছে নতুন আবেদন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার বলছে যে নাবালকের ক্ষেত্রে ওই যদি নাবালক 18 বছর পূর্ণ হয় এর থেকে কি 3 বছর গণনা করা হবে তামাদি আইনের? আমরা ওটা 8 ধারাতে যাব, আমরা 8 ধারাতে তখন পড়বো। হ্যাঁ স্যার হ্যাঁ, এখন ওই যে আব্দুল বাকি ভাই যে কথা বললো, ঠিক আছে, এখানে আমরা ওইটাতে টোটালি যাব না, আমরা ওই প্রশ্নে টোটালি যাব না। কারণ তামাদি আইনের হচ্ছে এই অনুচ্ছেদ 3-এ হচ্ছে আপনার দখল উদ্ধারের মামলা দায়ের করতে হয় 6 বছরের মধ্যে, ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হয় হচ্ছে এই দেওয়ানি কার্যবিধির, নতুন আবেদন করতে হয় হচ্ছে আপনার 12 বছরের মধ্যে, ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হয় হচ্ছে আপনার 3 বছরের মধ্যে। তো এখন এইটাতে আবার যদি আপনার ডিগ্রিটা যদি রেজিস্ট্রিকৃত হয় তাহলে হচ্ছে আপনার 3 বছরের মধ্যে, সংশোধন করলে 3 বছরের মধ্যে, রেজিস্ট্রি করলে 6 বছরের মধ্যে। তো এটা হচ্ছে আপনার এই 6 ধারার সাথে কানেক্টেড না, বা আমাদের হচ্ছে এটা পড়া লাগবে না। আমাদের যতটুকু পরীক্ষাতে আসবে বা যতটুকু হচ্ছে আমরা মনে রাখবো সেটা হচ্ছে পড়বে। এখানে শুধুমাত্র ব্যারেকটা আপনার বিভিন্ন ল টাইনে বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের হিন্টস দিয়ে হচ্ছে আপনার লেখা থাকে, কিন্তু ওই ধারার যে মূল জিস্ট বা যেটা পরীক্ষাতে আসবে সেটার উপর ফোকাস করবেন। এখানে হচ্ছে আমাদের লিগাল ডিসএবিলিটিস কয়টা? 3টা। একটা হচ্ছে মাইনরিটি, একটা হচ্ছে ইনসানিয়টি, আর একটা হচ্ছে ইডিওসি, এইটা। আর হচ্ছে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না। প্রযোজ্য হচ্ছে আপনার মোকদ্দমা বা কার্যধারার ক্ষেত্রে, আরেকটা ডিগ্রি জারির আবেদন ক্ষেত্রে। তাহলে মোকদ্দমার ক্ষেত্রে আপনার এই যে বলা হয়েছে যে আপনার এই সুনির্দিষ্ট প্রতিকারে 9 ধারার দখল উদ্ধারের মামলা করতে হয় 6 মাসের মধ্যে, আর হচ্ছে ডিগ্রি জারির আবেদন এটার মামলা এটা আপনার 12 বছরের মধ্যে। এটা আপনার এখানে নিয়ে এসে আপনার হিন্টস দিয়ে বলছে, কিন্তু আমাদের শুধু এই মামলা না, অন্যান্য সকল মামলার ক্ষেত্রেই কিন্তু আপনারা এই তামাদির মেয়াদ অবসান হওয়ার পরে কিন্তু আপনারা মামলা দায়ের করতে পারবেন, যে মামলায় যতদিন তামাদির মেয়াদ আছে। এখন আমরা সেটাতে পড়ে যাব। এখন কথা হচ্ছে যে এই যে এইটা পড়ার পরে আমাদের এখান থেকে তারপর আমরা কোন দিকে চলে যাব, যে কোনো ব্যক্তির যদি একাধিক ডিসেবিলিটিস থাকে তাহলে নিয়ম কি, সবগুলো শেষ হবে, তারপর তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আবার যদি কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত লিগাল ডিসেবিলিটিস থাকে তাহলে বিধান কি, তাহলে হচ্ছে সে মারা যাওয়ার পরে তার বৈধ প্রতিনিধি আপনার কি করতে পারবে, তার পক্ষ নিয়ে মামলা দায়ের করতে পারবে। তারপরে হচ্ছে সেই লিগাল ডিসেবিলিটিস যদি আপনার ওই বৈধ প্রতিনিধির থাকে তাহলে ফলাফল কি, তাহলে ফলাফল হচ্ছে ওই আপনার বৈধ প্রতিনিধির লিগাল ডিসেবিলিটি শেষ হওয়ার পরে তারপর হচ্ছে সে মামলা দায়ের করতে পারবে। এইটুকু, দ্যাটস ইট। এইটুকু পড়লে পারে। আর বাকি যে কোন মামলা কত দিনের মধ্যে দায়ের করতে হবে, কি করতে হবে, এটা হচ্ছে আপনার এক একটা ডিফারেন্স মামলা হচ্ছে ডিফারেন্স টাইম দেওয়া আছে, ঠিক আছে? দ্যাটস ইট। বাকি ভাই বুঝতে পারছেন? ওকে স্যার। হ্যাঁ, এইবার দেখেন আমরা চলে যাবো 7 ধারাতে। 7 ধারাতে বলতেছে কতিপয় বাদী অথবা দরখাস্তকারীর মধ্যে একজনের যদি আইনগত অপারগতা থাকে তাহলে সেক্ষেত্রে বিধান। দেখেন
এই জাবের ভাই, সাদ্দাম ভাই আর হচ্ছে বাকি ভাই, এই 3 ভাই হচ্ছে কি করলো, আপনার হচ্ছে পূব আলী ব্যাংক থেকে হচ্ছে 5 কোটি টাকা ঋণ নিল। 5 কোটি টাকা ঋণ নেওয়ার পরে তারা ব্যবসার উদ্দেশ্যে আপনার একটা বড় গরুর ফার্ম দিবে, মাছ চাষ করবে, এই জন্য হচ্ছে আপনার 5 কোটি টাকা ঋণ নিয়েছে পূব আলী ব্যাংক থেকে। তা এই ঋণ নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার কি হয়েছে, এই আব্দুল বাকি ভাই, জাবের ভাই, এই 2 ভাই হচ্ছে কি হয়েছে আপনার মানে পাগল হয়ে গেছে আর কি। 2জন পাগল হয়ে গেছে, পাগল হয়ে যাওয়ার পরে তারপরে আর বাকি থাকলো কয়জন, একজন সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই হচ্ছে বাকি আছে, যখন বাকি আছে তখন এই সাদ্দাম ভাই যদি এই জাবের ভাই আর হচ্ছে আব্দুল বাকি ভাই এই 2জনের পক্ষ নিয়ে, এবং তার যে ঋণ আছে এই তার ঋণ এবং এই 2জনের ঋণ যদি দায়িত্ব নিয়ে যদি আপনার পরিশোধ করতে পারে, তাহলে সবার বিরুদ্ধে হচ্ছে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। সবার বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আর যদি না পারে, তাহলে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। এটা হচ্ছে আপনার তামাদি আইনের 7 ধারা। কতিপয় বাদী এবং দরখাস্তকারীর মধ্যে একজন যদি অপারগ হয়, যেক্ষেত্রে একাধিক বাদী বা একাধিক ব্যক্তি মামলা কার্যধারা দায়ের করার অধিকারী হয়, তাদের মধ্যে সকলেই আইনগত অক্ষম হলে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। এই যে যতজন ব্যক্তি, যে 3 জনের নাম বললাম, সাদ্দাম ভাই, জাবের ভাই, বাকি ভাই, 3 জন যদি আপনার 3 জনই যদি পাগল হইতো, তাহলে হচ্ছে আপনার কি হতো, তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকতো। কিন্তু এই 3 জন বা এই 3 জনের মধ্যে এক বা একাধিক ব্যক্তি যদি কি থাকতো, সুস্থ থাকতো, স্বাভাবিক থাকতো, স্বাভাবিক থেকে আপনার কি হবে, বাকি যারা হচ্ছে উম্মাদ আছে, যারা হচ্ছে পাগল আছে, তাদের যদি আপনার এই ঋণ পরিশোধ করতে পারতো বা তাদের দায়ভার নিয়ে যদি আপনার পরিশোধ করতে পারতো, তাহলে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে না। তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে না, তাদের বিরুদ্ধেও চলমান থাকবে। এটাই হচ্ছে আপনার এই তামাদি আইনের 7 ধারা। তাহলে এখানে মূল কথা হচ্ছে যে সবাই যদি আপনার অক্ষম হয়, তাহলে হচ্ছে তামাদি মেয়াদ গণনা চলমান থাকবে না, স্থগিত থাকবে। আর যদি এই 3 জনের মধ্যে এক বা একাধিক ব্যক্তি বা 2 জন ব্যক্তি যদি কি হয়, পরিশোধ করতে পারে, দায়িত্ব নিয়ে যদি আপনার সক্ষম হয়, তাহলে হচ্ছে তামাদির মেয়াদ গণনা চলমান থাকবে। আর যদি অক্ষম হয় বা করতে না পারে, তাহলে হচ্ছে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে সবার বিরুদ্ধেই। তারপর দেখেন তামাদি আইনের হচ্ছে আপনার 8 ধারাতে, 8 ধারাতে বলতে স্পেশাল এক্সেপশন, বিশেষ ব্যতিক্রম। উপরে উল্লেখিত আপনার এই যে 6 ধারা 7 ধারার ক্ষেত্রে আপনার যদি কোনো ব্যক্তির লিগাল ডিসেবিলিটিস থাকে, যদি কারোর লিগাল ডিসেবিলিটিস থাকে, সেই লিগাল ডিসেবিলিটিস অবসান হওয়ার পরে 3 বছর সময় পাবে হচ্ছে মামলা দায়ের করার জন্য। কতদিন সময় পাবে? 3 বছর সময় পাবে মামলা দায়ের করার জন্য। এখন এখানে এই 8 ধারাটা হচ্ছে আপনার অগ্রক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 8 ধারাটা হচ্ছে অগ্রক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন কথা হচ্ছে যে দেখেন, এই 8 ধারার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনার এই সম্পত্তির মালিকানার জন্য মামলা করতে হয় কত দিনের মধ্যে? 12 বছরের মধ্যে। তা যেদিন হচ্ছে ওই ব্যক্তি হচ্ছে আপনার পাগল হয়েছে বা উন্মাদ হয়েছে, সেদিন থেকে হচ্ছে আপনার সেই ব্যক্তি 11 বছর হচ্ছে আপনার কি আছে, পাগল বা উন্মাদ আছে। এখন তাহলে লিগাল ওয়েতে সে পাবে হচ্ছে 12 বছর। 12 বছরের মধ্যে সে হচ্ছে 11 বছর পাগল ছিল, তাহলে আর পাচ্ছে হচ্ছে 1 বছর হচ্ছে লিগালে। কিন্তু এই 8 ধারার বিধান অনুযায়ী তার পাওয়ার কথা ছিল কতদিন? 3 বছর পাওয়ার কথা ছিল। তাহলে 1 বছর পাচ্ছে, তাহলে তার আরও লাগবে হচ্ছে অতিরিক্ত আরও 2 বছর দিবে। অতিরিক্ত 2 বছর বাড়ায় মোট সে পাবে হচ্ছে 3 বছর। কেউ যদি যেমন ধরেন এই যে সম্পত্তির মালিকানার জন্য সে মামলা দায়ের করবে, সে হচ্ছে আপনার 6 বছর হচ্ছে পাগল ছিল, 6 বছর সে পাগল ছিল। এই 6 বছর পাগল থাকা অবস্থায় তারপরে সে ভালো হয়ে গেছে,
সে যখন ভালো হয়ে গেছে তখন কিন্তু সে এমনিতে লিগাল হতে পাচ্ছে 6 বছর সময় পেয়ে যাচ্ছে। যখন সে আইনগতভাবে 6 বছর পাচ্ছে, তার তো আর সময় বৃদ্ধি করার দরকার নাই, তার সময় বৃদ্ধি করার দরকার নাই, সে তো আইনগতভাবেই 6 বছর পাচ্ছে। তাহলে একটা হচ্ছে যদি আপনার আইনগতভাবে না পাই তাহলে তার টাইম বৃদ্ধি করা হবে, আর যদি টাইম যদি পেয়ে যায় তাহলে তাই টাইম আর বৃদ্ধি হচ্ছে না। তাহলে আমরা এখানে কোনটা পেলাম যে যদি কোনো ব্যক্তি এই যে ধরেন যে সম্পত্তিতে মালিকানার জন্য মামলা করবে 12 বছরের, সে 6 বছর হচ্ছে আপনার পাগল ছিল, 6 বছর সময় পাচ্ছে, তাহলে তার তামাদির মেয়াদ বৃদ্ধি করার প্রয়োজন নাই 8 ধারা অনুযায়ী। এবং সে ধরেন যে 10 বছর পাগল ছিল, 2 বছর তার অতিরিক্ত আছে তামাদির মেয়াদ, এখন তার কয় বছর বাড়ানো হবে? আর 10 বছর পাগল ছিল, 2 বছর অতিরিক্ত হাতে আছে, তাহলে আর কয় বছর বাড়াবে বলেন? কোশ্চেনটা 1 আরেকবার বছর বলেন। স্যার, 1 বছর, সর্বোচ্চ 3 বছর পাবে তো স্যার, 1 বছর হ্যাঁ, বাড়াবে। সর্বোচ্চ হচ্ছে 3 বছর পাবে, 2 বছর সে তো পাচ্ছে, আর হচ্ছে 1 বছর বৃদ্ধি করবে। প্রশ্নটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি হচ্ছে পাগল উন্মাদ ছিল, সে একটা সম্পত্তিতে মালিকানার জন্য কি হয়েছে টাইটেল লাভ করে, মালিকানার জন্য একটা অধিকার লাভ করে বা শর্ত লাভ করে। এখন সেই ব্যক্তি যেদিন এই শর্ত লাভ করে তার আগে থেকেই পাগল ছিল, এবং সে ওই শর্ত লাভ করার পর থেকে সে হচ্ছে 10 বছর হচ্ছে পাগল ছিল, 10 বছরের মাথায় সে হচ্ছে ভালো হয়ে যায়। এখন সম্পত্তিতে মালিকানার জন্য মামলা দায়ের করতে হয় 12 বছরের মধ্যে। তো এখন সে অতিরিক্ত সে সময় পাচ্ছে, আইনগতভাবেই 12 বছরের মধ্যে 10 বছর পাগল ছিল, তাহলে থাকলো হচ্ছে 2 বছর। তাহলে কয় বছর সময় তার বৃদ্ধি করবে নাকি সময় বৃদ্ধি করবে না, এইটা প্রশ্ন ছিল। তাহলে 1 বছর সময় হচ্ছে বৃদ্ধি করবে। এক লাগবে না বছর তো স্যার। বৃদ্ধি করবে, কারণ 3 বছর বৃদ্ধি করে, যেহেতু সে 2 বছর পেয়েছে আর 1 বছর বৃদ্ধি করবে। হ্যাঁ, ইয়েস, রাইট। সে 1 বছর হচ্ছে বৃদ্ধি করবে, আর 2 বছর তো সে আইনগতভাবে পেয়েছে। ঠিক আছে, আইনগতভাবে সে 2 বছর পেয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে হচ্ছে আপনার তামাদির হচ্ছে 8 ধারাতে। ঠিক আছে, এইটুকু পড়লেন। তাহলে আমরা 6 ধারা, 7 ধারা আর হচ্ছে 8 ধারা দেখলাম। আর এখন আমরা চলে যাবো হচ্ছে 9 ধারাতে। 9 ধারাতে বলতেছে কন্টিনিউয়াস রানিং অফ টাইম, কন্টিনিউয়াস রানিং অফ টাইম, মানে তামাদির মেয়াদ যদি একবার শুরু হয় তাহলে সেটা কোনোভাবে আর স্টপ হবে না, স্টপ হবে না। আমি প্রথমে এই কথা আমি একটু বলেছি যে যে দেখেন যে একজন ব্যক্তি হচ্ছে আজকে সুস্থ আছে, স্বাভাবিক আছে, এবং সে আজকে একটা মামলা দায়ের করার অধিকার জন্ম নিচ্ছে, তার আজকে একটা মামলা দায়ের করার অধিকার জন্ম নিয়েছে। এখন সে 6 মাস পরে পাগল হয়ে গেল, 6 মাস পরে পাগল হলে তার বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা স্থগিত হবে না, কারণ সে যখন তার অধিকার জন্ম নিয়েছিল সে তখন টাইম পেয়েছিল কিন্তু সেটা কাজে লাগায় নাই, সে সেটা কাজে লাগায় নাই, সে সেটা কাজে না লাগায় কি করছে, অবহেলা করছে। তার যে ব্যক্তি হচ্ছে কি করে তার অধিকার সম্পর্কে সচেতন না, তার কোনো প্রতিকার আদালত দেয় না। তাহলে এখন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা একবার শুরু হয় তাহলে কোনো লিগাল ডিসেবিলিটি সেই তামাদির মেয়াদ গণনা স্টপ করতে পারবে না, সেটা চলমান থাকবে। তাহলে আমরা এতক্ষণ যে পর্যন্ত পড়লাম সেটা হচ্ছে শুরুতেই পাগল থাকতে হবে, শুরুতেই মাইনর থাকতে হবে, শুরুতেই হচ্ছে আপনার আপনার কী থাকবে, জোরবুদ্ধি থাকবে। ঠিক আছে, আমি আমাদের সেশনটা এখনই শেষ হয়ে যাচ্ছে, আমি আবার লিঙ্ক দিব, আপনারা হচ্ছে দ্রুত যতজন আছেন সবাই আবার দ্রুত যুক্ত হবেন। ঠিক আছে, দ্রুত যুক্ত হবেন, আমি আবার লিঙ্ক দিচ্ছি, এখনই লিঙ্ক দিচ্ছি।